লেখিকা ঈপ্সিতা মিত্রর টক ঝাল মিষ্টি। আজ রবিবার, ঘড়িতে এখন সকাল 10টা। তবে পলাশের আজ নাক ডেকে ঘুমানোর দিন। অফিস নেই, সকালে ট্রেন ধরার তাড়া নেই, অফুরন্ত অবসর। তবে এই অবসরে জল ঢেলে বিনা কাশির সিরাপের মতন ঝাঁকিয়ে দিল ওকে। আর পলাশ হকচকিয়ে উঠল যেন। বিনা এবার বেশ গলার স্বর বাড়িয়েই বলল, আগের জন্মে মোষ ছিলে নাকি গো? কি নাক ডাকতে পারো? কটা বাজে খেয়াল আছে? একটু পরে তো ভাত খাবার সময় হয়ে যাবে। কথাগুলো শুনে পলাশ নড়ে চড়ে উঠে বলল, একটু মিষ্টি করেও তো ডাকতে পারো। এইভাবে ঝাঁকিয়ে দেওয়ার কি কোনো মানে আছে? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। এই কথায় বিনা বেশ বিরক্ত হয়েই বলল, অনেক মিষ্টি করে ডেকেছি গো। ওগো শুনছো? উঠে পড়ো, সকাল গড়িয়ে বেলা হয়ে গেল। কিন্তু তোমার কান অবধি সেই মিষ্টি ডাক কখনো এসে পৌঁছয়নি। আসলে তোমার ঘুম তো কুম্ভকর্ণের। ঘুমের নেক্সট লেভেল, তাই না ঝাঁকালে ভাঙে না। এবার ব্রাশ করে জলখাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো, তাহলেই হবে। কথাগুলো বেশ রাগ দেখিয়ে বলেই বিনা আর দাঁড়ালো না, রান্নাঘরের দিকে চলে গেল। তবে পলাশ ঠিক বুঝতে পারল না আজকে বউয়ের পারদটা এরকম চড়ে আছে কেন। অন্য দিনের থেকে যেন বেশি ক্ষেপে আছে আজ। নীলা কোনো দুষ্টুমি করলো নাকি? মেয়েটার 6 বছর বয়স হলে কি হবে? হাতে পায়ে চরম দোষী। আজ এটা ভাঙছে তো কাল সেটা ফেলছে। কথাগুলো ভাবতে ভাবতে পলাশ ব্রাশ করে গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলে এসে বসলো। তবে এই মুহূর্তে খেয়াল করলো মেয়ে এই সময় দূরে সোফায় বসে চুপচাপ নিজের পুতুলের চুলে বিনুনি বাঁধতে ব্যস্ত। তারপর সারা ঘরে চোখ বুলিয়ে দেখে নিল, না, ঘরের প্রত্যেকটা জিনিস তো আস্তই আছে। তার মানে মেয়ে কিছু করেনি। তাহলে মেয়ের মা এত ক্ষেপে আছে কেন? কারণটা ঠিক বুঝলো না পলাশ। তবে এই ভাবনার ভিড়ে বিনা এবার জলখাবারের প্লেটটা বেশ জোরে ঠাপ করে রাখলো টেবিলে। আর পলাশ সেটাতে চোখ বুলিয়েই কেমন যেন নিরাশ স্বরে বলল, রোববারের বাজারে একটু লুচি আলুর দম হলে জমে যেত না? তার বদলে সেই সেকা পাউরুটি আর কলা। কথাটা বলে যেন ফুটন্ত তেলে জলের ছিটা দিয়ে দিল পলাশ হঠাৎ নিজের অজান্তেই। আর বিনা কেমন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, সেই রোজ রোজ শুধু সকাল সন্ধে আমি 24টা পদ রান্না করি, ব্যাস আমার জীবন শেষ। আর তুমি জানো লুচি করতে কতটা পরিশ্রম লাগে? কখনো ময়দা মেখে দেখেছো? লুচি বেলেছো কোনোদিন জীবনে? আমি শিওর বেলতে গেলে তো ইন্ডিয়ার ম্যাপ বানিয়ে ফেলবে। আর ফুটন্ত তেলে কখনো লুচি ছেড়েছো? সেটা করতে গেলে তো মনে হয় উল্টে পড়ে যাবে। কথাগুলো কেমন রাগে ফুঁসতে ফুঁসতে বলল বিনা। কিন্তু এই সব শুনে পলাশ কেমন ঘাবড়ে গিয়ে বলল, অদ্ভুত তো, এত চড়ছো কেন তুমি? কি হয়েছে বলবে আসল কারণটা? প্রশ্নটা কেমন বড় বড় চোখ করে করলো পলাশ। তবে বিনা এতক্ষণ ধরে ঠিক এই প্রশ্নটারই অপেক্ষা করছিল। এবারও সঙ্গে সঙ্গে বলে উঠল সোজা কথায়, আজকের ডেটা মনে আছে তোমার? কি আজকে? প্রশ্নটা যেন তলোয়ারের মতন বিঁধল পলাশকে। তার মানে শিওর কেস। কোনো বিশাল মহান দিন ভুলে গেছে আজ। ছোট থেকে এই দোষ, তারিখ সাল কিছুই মনে রাখতে পারে না পলাশ। হিস্ট্রিতে ভীষণ কাঁচা। কথাগুলো ভাবতে ভাবতেই ভীষণ নার্ভাস হয়ে বলল, আজ রবিবার। এতে বিনা নিজের রাগটাকে আরও এক ধাপ বাড়িয়ে বলল, রবিবার তো বুঝলাম, তারিখটা কি আজ? এটাও এবার বলে দিতে হবে? কথাটা শুনে পলাশ বাধ্য ছাত্রের মতন তাড়াতাড়ি মোবাইল থেকে ক্যালেন্ডারটা খুলে চোখ বুলিয়ে বলল, আজ 1 ফেব্রুয়ারি, মনে পড়েছে। তোমার জন্মদিন আজ, তাই না? রিয়েলি সরি সোনা, একদম ভুলে গেছি, হ্যাপি বার্থডে। কথাটায় বিনা এবার রাগ করতে করতে কিরকম হাঁপিয়ে গিয়ে বলল, জন্মদিন আমার আগের মাসে ছিল, আবার পরের বছর আসবে। আজ আমাদের দুজনেরই সর্বনাশের দিন, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তোমার মতন পাবলিকের সাথে 10টা বছর কাটিয়ে দিলাম আমি, এইটুকুও মনে থাকে না? সত্যি কি কপাল আমার। আমি আর তোমার সাথে একটা শব্দও বলবো না, খাও বসে বসে কলা পাউরুটি। কথাগুলো এক নিঃশ্বাসে বলতে বলতে কেঁদেই ফেলল বিনা। তারপর পলাশের থেকে মুখ ঘুরিয়ে সোজা পাশের ঘরে শিফট।
পলাশ এই মুহূর্তে কেমন ঢোক গিলল যেন। সত্যি খুব বড় কেস হয়ে গেছে। 10 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে গেল। মার্ডার যে হয়নি এটাই ভাগ্য ভালো। তবে কিছু একটা তো গিফট নিয়েই আসতে হবে এখন। কোনোভাবে ম্যানেজ করতে হবে সিচুয়েশনটা। কথাগুলো ভেবে তাড়াতাড়ি শোবার ঘরে গিয়ে আলমারি থেকে ওয়ালেটটা বার করলো পলাশ। তারপর খাটে বসে থাকা বিনার গোমড়া মুখটার দিকে তাকিয়ে বলল, তুমি একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। আমি এক্ষুনি একটা গিফট নিয়ে আসছি। আজকের দিনে এইভাবে ক্ষেপে থেকে আমার প্রেশারটা বাড়িয়ে দিও না। সোনা, আমি এই গেলাম এই আসলাম। কথাগুলো রুদ্ধশ্বাসে বলে পলাশ আর দাঁড়ালো না, সোজা গিফট কিনতে বেরিয়ে গেল। এরপর প্রায় 1 ঘন্টা বাদে এসে বিনার সামনে হাজির হয়ে বেশ উজ্জ্বল মুখে বলল, চলো পাশের ঘরে, দেখো কি গিফট এনেছি আমি অ্যানিভার্সারিতে। তুমি তো এরপর আর আমার ওপর ক্ষেপে থাকতেই পারবে না। চলো চলো গিয়ে দেখো একবার। কথাগুলো শুনে বিনা নির্বিকার মুখ করে বলল, কেন গো, ডায়মন্ড নেকলেস এনেছো নাকি? এমন একটা ভাব করছো যেন কি না কি এনেছো। কথাটায় পলাশ বেশ সিরিয়াস ফেস করে বলল, অতটাও কাউকে আন্ডারস্টিমেট করা ভালো না। একবার গিয়ে দেখোই না কি গিফট এনেছি। এটা শুনে বিনা এবার আর কোনো কথা না বাড়িয়ে নড়ে চড়ে উঠল। তারপর ড্রয়িং রুমে যেতেই পাটা আটকে গেল হঠাৎ। ডাইনিং টেবিলে একটা থালায় কাঁচা মটন সাজিয়ে রাখা। বিনা এই দৃশ্য দেখার মাঝেই পলাশ বেশ খুশি মনে চিৎকার করে উঠল, সারপ্রাইজ! কতদিন ধরে তুমি বলছিলে না যে কচি পাঁঠার ঝোল খাবে, কিন্তু মটন 700 টাকা কেজি বলে আমি কিপটেমি করে আনছিলাম না। সো এই দেখো, আজ আমি টাকার মায়া ভুলে শুধুমাত্র তোমার জন্য মটন নিয়ে এসেছি। এবার একটু জমিয়ে রান্না করো তো, বেশ আয়েশ করে খাবো দুপুরবেলা 3 জনে। কথাগুলো বেশ হাসি মুখে বলল পলাশ, কিন্তু বিনার এবার হতাশায় বুকটা ফেটে গেল যেন। ও আর সেটা মনে না রেখে বলেই ফেললো, এটা গিফট মানে আমাকে না খাটিয়ে তোমার শান্তি নেই। বেলা 12টায় তুমি এনেছো মটন রান্নার জন্য? কেন গো, মনে হলো না এই বিবাহ বার্ষিকীর দিনটায় বউকে নিয়ে কোনো হোটেলে যাই, রোমান্টিক একটা লাঞ্চ করি? তা না, বাজার থেকে একটা ছাগলকে কেটে নিয়ে চলে এলে। এই কথায় পলাশ কেমন বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, লাঞ্চের মধ্যে আবার রোমান্টিক আনরোমান্টিকের কি থাকে গো? বরং বাড়িতে বসে হাত পা ছড়িয়ে বেশ খাওয়া যাবে। আর সপ্তাহে 6 দিন অফিস গিয়ে আর পোষায় বলো? রবিবারও বাইরে বেরোতে শরীর কি আর চলে বলো? কথাগুলো শুনে বিনা একটু ভদ্রতার হাসি হেসে বলল, সেই ঠিকই। এই কথায় পলাশ কিছুটা যেন শান্তি পেল। যাক বাবা, ঝড় থেমেছে তাহলে। তারপর নিশ্চিন্তে জামাকাপড় চেঞ্জ করতে চলে গেল। তবে ফিরে এসে বিনা আরেকটা বোম ফাটালো আজ। পলাশের সামনে কতগুলো পেঁয়াজ রসুন নিয়ে এসে বলল, নাও, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দাও, আর রসুনগুলো ছাড়িয়ে ভালো করে বেটে দাও। কথাটায় পলাশ কেমন আকাশ থেকে পড়ার মতন মুখ করে বলল, মানে আমি পেঁয়াজ কাটবো? এই প্রশ্নে বিনা সেই ভদ্রতার হাসিটা হেসেই বলল, হ্যাঁ কাটবেই তো, অ্যানিভার্সারিটা তো আমাদের দুজনেরই, তাহলে আমি কেন একা একা খাটবো বলো? এত দারুণ একটা গিফট এনেছো তুমি, এবার কাটো বসে বসে পেঁয়াজ, ছাড়াও রসুন। কথাগুলো বলে বিনা আর দাঁড়ালো না, নিজের কাজে চলে গেল। তবে পলাশের কেমন মনে হলো কচি পাঁঠা কিনে আনার আইডিয়াটা বোধহয় ঠিক ছিল না। সেদিন এরপর ছেলেটা চোখের জল নাকের জল বার করে অনেকক্ষণ ধরে বসে বসে পেঁয়াজ কাটছিল। আসলে অভ্যেস নেই তো, চোখ দুটোতে মনে হচ্ছিল কেউ লঙ্কা বাটা ঢেলে দিয়েছে। কিন্তু আধ ঘন্টা বাদে বিনা আর পতিদেবকে অদেখা করে থাকতে পারেনি। নিজেই কাছে গিয়ে বলেছিল, হয়েছে, আর কাটার দরকার নেই, রাখো এবার। কথাটায় পলাশ নাক টানতে টানতে বলেছিল, আর 2টো পেঁয়াজ আছে, এক্ষুনি কাটা হয়ে যাবে। আসলে আস্তে আস্তে হাতের স্পিডটা বাড়ছে। এটা শুনে বিনা নিজে থেকে ওর হাত থেকে ছুরি আর চপার বোর্ডটা সরিয়ে বলল, একটু নরম গলায়, হয়েছে বললাম তো, আর কিছু করার দরকার নেই তোমার। ইস, চোখ মুখটার কি অবস্থা হয়েছে! মনে হচ্ছে এতক্ষণ ধরে পেঁয়াজগুলোকে নিয়ে যুদ্ধ করলে তুমি। চোখে মুখে জল দাও এবার, আর ঘরে গিয়ে রেস্ট নাও, আমি রান্না হলে ডাকবো।
কথাটায় পলাশ এবার আলতো চোখে বীণার দিকে তাকিয়ে বলল, তুমি রেগে নেই তো আর? এটা শুনে বীণা কেমন দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই তো হয় চিরকাল। এমন 5 বছরের শিশুর মতন মুখ তোমার যে কিছুতেই চাইলেও রেগে থাকতে পারি না। যাই হোক, যাও এবার রেস্ট নাও। মেয়েটাকে একটু গিয়ে দেখো কি করছে। কথাটায় পলাশের মুখে হাসি। মনে হলো আজকের মতন পর্ব সমাপ্ত। এবার বউয়ের হাতের জমিয়ে কচি পাঁঠার ঝোল খাওয়ার সময় আসন্ন। যাই হোক, এইভাবেই সময়টা এগোচ্ছিল। কিন্তু সেদিন সন্ধেবেলা একটা ফোন এলো হঠাৎ পলাশের ফোনে। অভিক, ওর ছোটবেলার স্কুলের বন্ধু, এখন ইউএসএতে সেটেলড। অনেক বছর বাদে দেশে ফিরেছে আর কাল নিজেই নিজেকে ইনভাইট করে পলাশের বাড়ি আসছে। কথাটা শুনে পলাশ সঙ্গে সঙ্গে ফোন রেখে বীণাকে বলেছিল কালকে অভিকের আসার কথাটা। এই সব শুনে বীণা শান্ত স্বরেই বলে উঠেছিল, ভালো তো, আসুক। তবে আমি 10টা পদ রান্না করতে পারবো না। সন্ধে টিফিন কিনে আনবে। এই কথায় পলাশ বেশ উচ্ছ্বসিত হয়ে বলেছিল, হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করছো কেন? আমি পাড়ার মোড়ের চিত্তদার দোকান থেকে গরম গরম সিঙাড়া ভাজিয়ে আনবো, সঙ্গে গরম চা। জমে যাবে। কথাটায় বীণা নিজের ভ্রু দুটোকে 5 ইঞ্চি তুলে বলেছিল, মানে তুমি ইউএসএ রিটার্ন পাবলিককে সিঙাড়া খাওয়াবে? সত্যি কি বুদ্ধি। শোনো, চাইনিজ কি ইটালিয়ান আনাও, বরং পিৎজা অর্ডার করে দাও। ওই সবই খায় ওরা। এই কথায় পলাশ ঘাড় দুলিয়ে বলেছিল, না না, একদিন ইউএসের বন্ধু আসবে বলে এত খরচা আমি করতে পারছি না গো। আমি তো আর ডলারে কামাই না। এখন এই সব পিৎজা টিজা কিনলেই 600-700 টাকার ধাক্কা। তার থেকে সিঙাড়াই ঠিক আছে। মুড়ি চানাচুর দিয়ে খাবে। বাঙালি বাড়িতে বাঙালি খাবার। কথাগুলো বলে পলাশ মুচকি হাসল। বীণা এই মুহূর্তে একটা হতাশাজনক দৃষ্টি দিয়ে বলল শুধু, কিপটে একটা, সত্যি। কথাটা বলেই বীণা আর কথা না বাড়িয়ে মেয়েকে পড়াতে মন দিল। তবে পরের দিন ঠিক সন্ধে 7টায় পলাশের ইউএসএ রিটার্ন বন্ধু অভিক এসে হাজির বাড়িতে। তবে তাকে দেখে তো বীণার পলাশ দুজনেরই চোখ দুটো স্থির হয়ে গেল। এ বন্ধু না সিনেমার হিরো? চকচক করছে স্কিন, হাতের চওড়া মাসেল, জিম করা বডি, স্টাউট ফিগার। আসলে অভিককে দেখে পলাশ ঠিক যেন মেলাতে পারছিল না 9 বছর আগের দেখা ওই প্যাংলা চেহারার ম্যাল নিউট্রিশনে ভোগা পুরনো বন্ধুকে। কথাগুলো ভাবতে ভাবতেই ওরা ওয়েলকাম করেছিল অভিককে। তবে পলাশ তো এই মুহূর্তে বলেই ফেলেছিল, কি রে, তুই তো পুরো চেঞ্জড, চেনাই যাচ্ছে না। কি ছিলিস আর কি হয়ে গেছিস? কথাটাই অভিকও বলে উঠেছিল হেসে, হ্যাঁ ঠিকই, তোকেও তো চেনা যাচ্ছে না। এরকম মিষ্টির দোকানের মালিকের মতন চেহারাটা বানালি কি করে ভাই? কথাটায় পলাশ একটু জোর করে হেসে সঙ্গে সঙ্গে একটু জোরে নিঃশ্বাস নিয়ে ভুঁড়িটা কমানোর চেষ্টা করলো। কিন্তু তখনই অভিক আবার বলে উঠল বীণার দিকে তাকিয়ে, কিন্তু বৌদি একদম একই আছে। সেই তোর বিয়েতে যখন এসেছিলাম তখন যেমন দেখতে ছিল এখনো সেরকমই আছে। বৌদিকে দেখে তো একটু শিখতে পারিস, কিভাবে মেনটেন করেছে নিজেকে। বীণা কথাটা শুনে কেমন গলে জল হয়ে বলল, আপনার আমাকে মনে আছে এত বছর বাদেও, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। আসলে অনেক বছর দেখিনি বলেই হয়তো। কথাটার সঙ্গে সঙ্গে অভিক বলে উঠেছিল, মনে পড়ছে না বৌদি? আপনার বিয়ের বাসর রাতে কত গান গেয়েছিলাম। এটা শুনে বীণা বেশ উজ্জ্বল মুখে বলে উঠল, ও, আপনি সেই বন্ধুটা? কি দারুণ গানের গলা ছিল আপনার। পুরো বাসর রাতটা তো আপনি মাতিয়ে রেখেছিলেন। আচ্ছা, আপনি এখনো গান গান? তাহলে একটা হয়ে যাক প্লিজ। এই কথায় পলাশের যেন ভেতরটা কেমন জ্বলতে শুরু করেছিল হঠাৎ। একটু বেশি ইমপ্রেস হয়ে যাচ্ছে না বীণা? কথাটা ভাবতেই অভিক যেন দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কথাটা বলেই পরপর দুটো গান গেয়ে ফেললো এক নিঃশ্বাসে। এবার পলাশ আর চুপ থাকতে না পেরে অভিককে জোর করে থামিয়েই বলে উঠল, একটু রেস্ট নে এবার, গলাটায় প্রেসার পড়ছে তো। তারপর বীণার দিকে তাকিয়ে বলে উঠল, কি গো, ওকে কিছু খেতে দাও, চা কফি। বীণার কথাটা শুনে সম্বিত ফিরল যেন। ও তাড়াতাড়ি উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। কথাটা শুনে অভিক এবার সঙ্গে সঙ্গে বলে উঠল, বৌদি, আই প্রেফার ব্ল্যাক কফি
উইদাউট সুগার। আসলে এখানে সবাই দুধ চিনি দিয়ে ফুটিয়ে চা কফি খায় তো, হুইচ ইজ ভেরি আনহেলদি। এটা শুনে পলাশ কেমন অবাক হয়ে গেল যেন। এরকম পানসে কফি কি করে খাবে কে জানে। কথাটা মনে মনেই বলে উঠল। যাই হোক, এরপর সিঙ্গারাগুলো আসতেই তো অভিক চোখ বড় বড় করে বলল, ও মাই গড, এত অয়েলি খাবার, তার উপরে আলু আর ময়দা, লটস অফ কার্বস। আমি তো এইসব খেতেই পারবো না। তার বদলে যদি কিছু স্যালাড থাকে তাহলে দে। গাজর, শসা, পেঁয়াজ, এনিথিং। আর এমনিও 7টা বেজে গেছে, আমাকে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে হবে। কথাটায় পলাশ কেমন আকাশ থেকে পড়ল যেন। আর বিনা তো বলেই উঠল, মানে আপনি ভাত রুটি কিছু খান না, ওই স্যালাডেই হয়ে যায়? এই কথায় অভিক ভীষণ স্মার্টলি বলে উঠল, আবার কি, ডিনার তো সবসময় হালকাই করা উচিত, স্যালাড অথবা স্যুপ, তাহলে তো শরীরটাকে মেনটেন করা যায়। কথাটায় পলাশ কিছু না বললেও খেয়াল করলো বিনা বেশ ইমপ্রেসড হয়ে বলছে, ঠিকই ঠিকই, আমি এখনই স্যালাড বানিয়ে দিচ্ছি। কথাটা বলিও রান্নাঘরে চলে গেল। তবে পলাশের মনটা কেমন তেতো হয়ে গেল যেন হঠাৎ। বউ যেন একটু বেশি অভিককে পছন্দ করছে, ওর দিকে তো একবারও তাকাচ্ছেও না। সত্যি এই পাবলিক ট্রাককে আসতে বলাই ভুল হয়েছে, বললেই হতো বাড়ি থাকবে না, মিটে যেত। কথাগুলো ভেবে সেদিন খুব বেশি আর কথা না বাড়িয়ে পলাশ এই চেষ্টাই করছিল কখন এই ইউএসএ রিটার্ন বডি বিল্ডারকে বাড়ি থেকে বিদায় করা যায়। তবে অভিক তো ওর থেকেও 1000 গুণ বেশি কথা যেন বিনার সাথে বলছিল, আর বিনাও ওর সব কথাতেই কেমন হ্যাঁ হ্যাঁ করছে সারাক্ষণ। দেখে গাটা জ্বলে যাচ্ছিল পলাশের। তবে গাটা আরো বেশি জ্বলল পলাশের যখন অতিথি পর্ব মেটার পর বিনা রাতে শুতে এসে অভিকের প্রশংসায় পঞ্চমুখ হলো। নিজেই কেমন বলে উঠেছিল সেদিন, সত্যি অভিকদার চেহারাটা কিন্তু দেখার মতন, কি হ্যান্ডসাম, পুরো সিনেমার হিরো যেন। কে বলবে 40-এর কাছাকাছি বয়স, এখনো সেটা 28 বলে চালিয়ে দেওয়া যাবে। কথাটায় পলাশ এবার মুখ বেঁকিয়ে বলল, একটু বেশি হয়ে গেল না? অতটাও ইয়াং লাগে না, মুখে যথেষ্ট বয়সের ছাপ আছে। আর এত হিরোর মতন হয়ে লাভটা কি হলো? এখনো তো একটা মেয়ে জোগাড় করতে পারিনি, আনম্যারিড। এটা শুনে বিনা বেশ প্রতিবাদ করে বলে উঠল, কি সব বলছো? সে তো আনম্যারিড কারণ বিয়ে করতে চায় না নিজেই, নইলে ওরকম ছেলের মেয়ের অভাব। অত সুন্দর বডি, অত ভালো গান গায়, সব থেকে বেশি খাওয়ার কোনো ঝামেলা নেই, ওই সব গাজর শসা কেটে দিয়ে দিলেই হলো। এরকম ছেলে তো লাখে খুঁজলেও একটা পাওয়া যাবে না। কথাটায় পলাশ সাথে সাথেই বলে উঠল, সেই আমার তো চরম ন্যাকা বলে মনে হলো, আর কিছুই না। আর এরকম ছেলের সাথে বিয়ে হলে না নিজে খাবে না মেয়েটাকে খেতে দেবে। দুদিনের বেশি ওই গাজর শসা চিবোতে মোটেই কারোর ভালো লাগবে না। আর ওরকম গান অনেকেই গায়, চেষ্টা করলে আমিও ওরকম 2-4 লাইন শুনিয়ে দিতে পারি। এই কথায় বিনা একটু চাপা হেসে বলল, থাক হয়েছে, তুমি গাইবে গান? পাড়া প্রতিবেশীরা বাড়ি ছেড়ে পালাবে তাহলে। আর অতটা মেনটেন করার জন্য অনেক ডেডিকেশনের প্রয়োজন, ওরকম বডি বানানো সহজ কাজ নয়। রীতিমতন জিমে গিয়ে ঘাম ঝরাতে হয়, আর নিজের মনকেও কতটা কন্ট্রোল করতে হয়। সামনে ভালো ভালো খাবার থাকলেও খাবো না, এই সব সবার দ্বারা হয় না গো। আর সব থেকে বড় গুণ হলো নিজে থেকে কমপ্লিমেন্ট দিতে জানে। কি সুন্দর এসে বলল যে আমাকে একদম বিয়ের সময়ের মতনই দেখতে আছে। এই সব তো তোমার মুখ থেকে কোনোদিন শুনিনি। শেষ কথাটা বেশ আক্ষেপের সুরেই বলল বিনা। এই কথায় পলাশ কেমন ভ্রুকুচকে বলল, কেন, আমি তোমার সুনাম করি না? বলি না ভালো লাগছে। কথাটায় বিনা আলগোছে বলল, হ্যাঁ নিশ্চয়ই করো, যেদিন ভালো মন্দ স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে সেদিন এক্সট্রা তেল হিসেবে 1-2 কমপ্লিমেন্ট দিয়ে দাও। আচ্ছা তুমি আমাকে আজকাল ঠিকভাবে নোটিশ করো? মন দিয়ে দেখো কখনো আমাকে? বলো তো আজকে আমি কি রঙের শাড়ি পরেছিলাম? এই কথায় পলাশ একটু ঢোক গিলে বলল, ওই তো নীল রঙের পরেছিলে, না মানে বেগুনি বেগুনি রঙের শাড়ি পরেছিলে। কথাটায় বিনা ভদ্রতার হাসি হেসে বলল, ভুল, আমি লাল রঙের শাড়ি পরেছিলাম। আমি জানতাম তুমি কখনোই বলতে পারবে না, কারণ এখন আর তুমি আমাকে মন দিয়ে দেখোই না। আসলে বিয়ের 10 বছর বাদে এই হয়, বউ পুরনো হয়ে যায়। আর রইল অভিজ্ঞতার কথা, ও আদর্শ পুরুষ।
কথাগুলো বেশ জোর গলায় বলল বিনা, কিন্তু পলাশ আবার বেশ ক্ষেপে গিয়েই বলল, অসহ্য, এই কথার মাঝে আবার তোমার অভিককে টেনে আনার কি দরকার ছিল? আর আমি মানছি আমি খেয়াল করিনি তুমি কি শাড়ি পরেছিলে আজ, কিন্তু তার মানেই আমি আদর্শ পুরুষ না আর অভিক বেস্ট এটা প্রমাণিত হয় না। আজ যদি আমি চাই 1 মাসের মধ্যে আমি ওরকম ফিজিক বানিয়ে ফেলতে পারি। কি আর আছে এমন? কদিন এক্সারসাইজ করতে হবে আর একটু খাওয়া কন্ট্রোল, এই তো ব্যাস। এই সব আমি চাইলেই করতে পারি। কথাটায় বিনা এবার ভীষণ জোর হেসে ফেলল, কেমন যেন নিজেকে কন্ট্রোল করতে পারলো না ঠিক। তারপর হাসতে হাসতেই বলল, তুমি করবে ডায়েট কন্ট্রোল আর এক্সারসাইজ, তাহলেই হয়েছে। রোজ রাতে খাওয়ার পর মিষ্টি না খেয়ে তুমি ঘুমোতে পারো না। 1 নম্বরের চাখোর, 2 দিন বাদে বাদে চিত্তদার দোকানের সিঙাড়া জিলিপি কচুরি বাধা ধরা। আর হ্যাঁ, স্যালাড তুমি অবশ্যই খাও, কিন্তু সেটা চিকেন পকোড়া, ফিশ ফ্রাই আর মোগলাইয়ের সাথে। তাই ফিজিক বানানোর কথা তুমি ভুলে যাও আর ঘুমিয়ে পড়ো, সেটাই বরং ভালো হবে। কাল অফিস আছে। কথাগুলো বলে বিনার অপেক্ষা করেনি, আলো নিভিয়ে ঘুমের দেশে চলে গেছিল শান্তিতে। কিন্তু পলাশের যেন আত্মসম্মানে লেগেছিল হঠাৎ। এতটা আন্ডারস্টিমেট করলো বিনা, তা ওই ন্যাকাচণ্ডী সব জানতা অভিকের জন্য? না, এটা কখনো মেনে নেবে না পলাশ। দেখিয়ে দেবে বিনাকে, 1 মাসের মধ্যে মাস্কিউলার চেহারা বানিয়েই ছাড়বে। কথাগুলো ভেবেই ঘুমিয়ে পড়ল পলাশ, কাল থেকে একটা নতুন শুরুর জন্য। এর পরের দিন তবে বিনা ঘুম থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে খাটের পাশে তাকিয়ে দেখে পলাশ নেই। দৃশ্যটা দেখে বিনা বুঝতে পারল না কিছুই। বাথরুমে গেল নাকি ছেলেটা? কথাটা ভেবে বিনা বাথরুমের কাছে গিয়ে দেখলো সেটা ফাঁকা। তাহলে ছেলেটা গেল কোথায় এত সকাল সকাল উঠে? অন্যদিন তো কুম্ভকর্ণের ছোট ছেলেকে ডেকে ডেকেও তোলা যায় না, তাহলে আজ কি হলো হঠাৎ? আর মোবাইলটাও বাড়িতে ফেলে গেছে। অদ্ভুত যাকে বলে, টেনশন হয় না নাকি? কথাগুলো ভাবতে ভাবতে বেশ চিন্তা নিয়ে ফ্রেশ হয়ে চা চাপালো বিনা। তবে এই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল হঠাৎ। পলাশ এলো নাকি? কথাটা ভেবে বিনা দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে ঘামে জর্জরিত পলাশ হাঁপাতে হাঁপাতে ওর সামনে দাঁড়িয়ে। দৃশ্যটা দেখে বিনা অবাক হয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? আর এ কি অবস্থা চেহারার? কথাটায় পলাশ জোরে জোরে শ্বাস নিয়েই আলতো হেসে বলল, ভোর 5টায় উঠেছিলাম। খুব তো বলেছিলে কাল আমার দ্বারা এক্সারসাইজ হবে না, 5 কিলোমিটার হেঁটে এলাম। কথাটা বলতে বলতেই হাত দুটোকে ঘোরাতে ঘোরাতে পলাশ ভিতরে ঢুকলো। তারপর নিজের মনেই বলে উঠল, এবার 40 বার পুশ আপ করব। অ্যামাজন থেকে কাল রাতে ডাম্বেল অর্ডার করে দিয়েছি, আজই মনে হয় ডেলিভারি দেবে। তারপর কাল থেকে ওয়েট ট্রেনিং শুরু। কথাটা বলেই পলাশ এগিয়ে গেল ঘরের ভিতর, কিন্তু বিনার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এ কি শুরু করলো হঠাৎ ছেলেটা? এরপর তো একটা কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। কথাটা ভেবেইও পলাশের কাছে গিয়ে বলল, তুমি কালকের কথাগুলোকে এত সিরিয়াসলি নিয়ে নিলে কেন গো? আমি তো ওইসব এমনি এমনি বলছিলাম, এই সব কিছু করার দরকার নেই তোমার। কথাটায় পলাশ মাথা নাড়িয়ে বলল, না না, ভদ্রলোকের এক কথা, যখন ভেবেছি মাস্কিউলার বডি বানাবো তো বানাবোই। আর তুমিও দেখো তোমার বর কি কি পারে, কতটা আদর্শ পুরুষ। যাই হোক, এখন একটু আমাকে গরম জল করে দাও, ওটাই খাই। চা কফি তো আর খাওয়া যাবে না, আর গ্রিন টির দাম প্রচুর, তাই গরম জলটাই ঠিক আছে। কথাগুলো বলে পলাশ পুশ আপ করতে চলে গেল ছাদে। তবে বিনা কিরকম মাথায় হাত দিয়ে বসে পড়ল, কিরকম নিজের ওপরে রাগ হলো যেন। কি দরকার ছিল কাল রাতে ওর অত কিছু বলার? সেই জন্যই এরকম ভূত চাপলো পলাশের মাথায়। কি যে হবে এবার? কথাগুলো ভাবতে ভাবতে সেদিন কিরকম চিন্তা হচ্ছিল যেন বিনার। সেই সময় পলাশ অফিসের জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে এলো। বিনা এই মুহূর্তে বেশ নরম গলায় বলে উঠল, তোমার ফেভারিট লুচি আর আলু চচ্চড়ি করেছি আজ, টিফিনে প্যাক করে দিয়েছি, এখন ভাত বাড়ি। কথাটায় পলাশ কিরকম আঁতকে উঠে বলল, ভাত লুচি? এইসব কি বলছো কি তুমি? এইসব খেলে কখনো ভুঁড়ি কমবে না, বরং ফ্রিজে যা ফল আছে দিয়ে দাও টিফিনে, আর এখন আমি একটা কলা খেয়ে চলে যাই অফিস, তাহলেই হবে। কথাটা বলে পলাশ ডাইনিং টেবিলে ফলের ঝুড়িতে রাখা একটা কলা তুলে খেতে শুরু করলো। কিন্তু বিনার যেন এইসব দেখে
কেমন চিন্তাটা বেড়ে গেল দ্বিগুণ। এই সব করে যদি শরীর টরীর খারাপ হয়ে যায় ছেলেটার, তাহলেই কেস। এই চিন্তা নিয়ে কেমন দিনটা কেটে গেল বিনার। তারপর সন্ধেবেলা পলাশ বাড়ি ফিরতে ও কেমন খেয়াল করলো ছেলেটার শুকনো মুখটা। এই মুহূর্তে ও আর চুপ করে থাকতে পারলো না। নিজে বেশ জোর দেখিয়ে বলল, অনেক হয়েছে সকাল থেকে ডায়েট ফায়েট, এবার ভালো কিছু খাও তো। চাউমিন করে দিই একটু, তোমার ফেভারিট। কথাটায় পলাশ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, ওইসব অয়েলি ফুড তো একদমই চলবে না, তুমি বরং একটা স্যুপ করে দাও, আর দুটো পাউরুটি, ওটাই হবে আমার ডিনার। আর রাত 8টার মধ্যে আমাকে ডিনার করে ফেলতে হবে। কথাটায় বিনা কিরকম বড় বড় চোখ করে বলে উঠল, 8টায় ডিনার করবে? তখন তো তুমি চপ মুড়ি খাও। এই কথায় পলাশ কিরকম গম্ভীর মুখ করে বলল, ওইসব এখন অতীত, এটা আমার নতুন হেলদি লাইফস্টাইল। কথাটা বলেই পলাশ চেঞ্জ করতে চলে গেল। কিন্তু বিনা কেমন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। তবে ওই সব স্যুপ টুপ খেয়ে পলাশের রাত 2টোর সময় ঘুম ভেঙে গেল কেমন, খিদের চোটে। স্যুপ তো পেটের মধ্যে কোথায় হারিয়ে গেছে যেন, এখন শুধু ছুঁচো ছোটাছুটি করছে। তাই পলাশ খাটে শুয়ে একবার এপাশ আর একবার ওপাশ করছে। তবে ছেলেটার এই ছটফটানিতে বিনার ঘুমটা ভেঙে গেল। এবারও পলাশকে দেখে একটু ক্লান্ত স্বরেই বলল, জানতাম তো এটাই হবে। ওই স্যুপ আর পাউরুটিতে কি আর পেট ভরে? এখন অন্তত কিছু খাও, ফ্রিজে মিষ্টি আছে, এনে দিই। এই কথায় পলাশ না করেই বলল, একদম মিষ্টি ছুঁয়েই দেখা যাবে না। আর তুমি কেন বারবার আমার ডায়েটটা ভাঙার চেষ্টা করছো বলো তো? আসলে প্রথম দিন তো, তাই একটু অসুবিধা হচ্ছে। কদিন এটা মেনটেন করলে ঠিক অভ্যেস হয়ে যাবে, তুমি ঘুমিয়ে পড়ো। কথাগুলো কিরকম বিজ্ঞের মতন বলল পলাশ। তবে বিনার এবার সবকিছু যেন অসহ্য লাগতে শুরু করলো। যাই হোক, এইভাবে 4-5 দিন ধরে চলল পলাশের কঠোর পরিশ্রম। মর্নিং ওয়াক, এক্সারসাইজ, ওয়েট লিফটিং, ডায়েট, আর সেই সঙ্গে কোমরে ব্যথা, হাতে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা ফ্রি। মাঝে মাঝে ছেলেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, তো কখনো কোমরের ব্যথায় গরম জলের সেক দিচ্ছে, কিন্তু হাল ছাড়ছে না। এই সব দেখে বিনার কিরকম কষ্ট হতে শুরু করলো যেন মনে। নিজের ওপরে রাগ এসে জমা হলো। কি দরকার ছিল সেদিন রাতে পলাশকে ওইসব বলার? দিব্যি ছিল ছেলেটা, হাসি খুশি সুস্থ। আর কোন সিনেমার হিরোর তো দরকার নেই ওর জীবনে, শুধু একটা ভালো মানুষের প্রয়োজন। আর পলাশ তো প্রথম থেকে সেই ভালো মানুষটা, একটা সুন্দর মনের মানুষ। সেদিনও এইসব এলোমেলো ভাবনার ভিড়ে বিনা সুপার মার্কেট গেছিল কিছু কেনাকাটা করতে, কিন্তু ফেরার সময় হঠাৎ রাস্তায় অভিকের সাথে দেখা। অভিক বাস স্টপে দাঁড়িয়ে থাকা বিনাকে দেখে নিজেই গাড়ি থামিয়ে বেরিয়ে এলো। তবে বিনার আজ অভিককে দেখে ভালো লাগলো না। ঠিক মনে হলো এই ছেলেটা সেদিন ওদের বাড়ি আসা উচিত হয়নি, আসলো বলেই এত বিপত্তি। কথাগুলো ভাবতে ভাবতে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অভিক হেসে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন বৌদি? ড্রপ করে দেব? আমি এমনিও এখন ফ্রি। কথাটায় বিনা অল্প ভদ্রতার হাসি হেসেই বলল, না না, এই তো বাস চলে আসবে, আমি বাড়ি ফিরবো। আপনি কোথা থেকে এলেন? এই প্রশ্নে অভিক সাথে সাথেই বলে উঠল, শান্তিনীর ওল্ড এজ হোম থেকে, আমার মা থাকে ওখানে, দেখা করতে গেছিলাম। এই কথায় বিনা কিরকম অবাক হয়ে বলল, আপনার মা বৃদ্ধাশ্রমে থাকে কেন? আপনি তো একা মানুষ, সাথে রাখতেই পারেন। এটা শুনে অভিক চোখ দুটো বড় বড় করে বলল, পাগল নাকি? সাথে রাখা মানেই ঝামেলা। এমনিও বাবা মারা যাওয়ার পর মায়ের আচার বিচার এইসব অনেক বেড়ে গেছিল। আর ইউএসএতে গিয়ে মানাতে পারতো নাকি? ওখানকার লাইফস্টাইল, মেন্টালিটি আলাদা। আর মা তো এখনো 50 বছর আগের যুগে পড়ে আছে। আমি নিজেই মায়ের সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবো না। তার থেকে এই ভালো ওল্ড এজ হোমে থাকে, সব দায়িত্ব ওদের। আমার কাজ শুধু টাকা দেওয়া, ব্যাস, আর কোনো চিন্তা নেই। কথাগুলো কেমন নির্বিকার স্বরে বলল অভিক, কিন্তু বিনা কিরকম নিষ্পলক চোখে তাকিয়ে রইল ওর দিকে। এতটা স্বার্থপর কোনো মানুষ হতে পারে? কথাটা যেন আনমনেই মনে হলো ওর। সেই মুহূর্তেই বাস এসে হাজির হলো সামনে। বিনা আর দেরি না করে অভিকের সাথে সব কথা শেয়ার করে বলল, আমার মনে হয় মা বাবা কখনো ঝামেলা হতে পারে না। আপনার বন্ধুরও তাই মনে হয়। ও তোর মাব্বা যতদিন বেঁচে ছিল সবসময় একসাথে থেকেছে। পলাশের বাবার তো অ্যালজাইমার হয়েছিল শেষের দিকে, কিন্তু পলাশ একদিনের জন্য ওর বাবাকে কাছছাড়া করেনি, এতটাই আগলে রাখতো। যাই হোক, আসছি অভিকদা, তারা আছে আমার। কথাগুলো বলি আর অভিককে মুখের দিকে না তাকিয়ে বিনা বাসে উঠে গেল। এই মুহূর্তে নিজের ওপর এত রাগ হচ্ছে ওর। এইরকম একটা মানুষের সাথে ও পলাশের তুলনা করেছিল।
শুধুমাত্র বাইরেটা দেখে কিভাবে বিচার করলো বিনা? কোথায় পলাশ আর কোথায় এই স্বার্থপর লোকটা? পলাশের মতন মানুষ হতে গেলে তো একে হাজারটা জন্ম নিয়ে নিতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই বাড়ি ফিরেছিল বিনা। তবে সেদিন সন্ধেবেলা সত্যি একটা বিপত্তি ঘটল। 7:30টার সময় দরজার কলিং বেলটা বেজে উঠেছিল বাড়ির। বিনা তাড়াহুড়ো করে দরজা খুলতেই দেখেছিল পলাশের কিরকম ক্লান্ত ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারাটা। অফিসে কি কাজের চাপ খুব ছিল, কিরকম লাগছে যেন ছেলেটাকে। কথাটা ভাবতেই পলাশ কিরকম টাল সামলাতে না পেরে পড়ে গেছিল একেবারে বিনার ওপর। আর বিনার কিছু বোঝার আগেই একেবারে সেন্সলেস হয়ে গেছিল। সেই মুহূর্তে বিনা কিরকম চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল যেন। কোনো রকমে পলাশকে ধরে সোফায় বসিয়ে চিৎকার করে মেয়েকে ডেকে বলেছিল, নীলা তাড়াতাড়ি যা, জল নিয়ে আয়, বাবার চোখে মুখে দিতে হবে। তারপর নিজের হাতের সাথে পলাশের হাতটা ঘষতে শুরু করেছিল, ওর গালে মারতে আরম্ভ করেছিল, কোনোভাবে যাতে ছেলেটাকে সেন্সে আনা যায়। এরকম অজ্ঞান তো এর আগে কখনো হয়নি পলাশ। যাই হোক, সেদিন অনেক সাধ্য সাধনা করে অবশেষে পলাশ চোখ খুলে তাকিয়েছিল। তারপর কোনো মতে ওকে ধরে শোবার ঘরে নিয়ে গিয়েছিল বিনা। এর মধ্যেই ডাক্তারকে ফোন করেছিল। এরপর 1 ঘন্টা বাদে ডাক্তার এসে পলাশকে দেখে বলেছিল, প্রেশার তো ভীষণ লো, ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না নাকি? নইলে হঠাৎ করে এতটা উইক তো হয়ে যাওয়ার কথা নয়। কথাটা শুনে বিনা রাগ দুঃখ সবকিছু যেন একসাথে এসে মনে জমা হয়েছিল। তবে পলাশ সেই মুহূর্তে কিরকম অপরাধীর মতন মুখ করে চুপ করেছিল বিনার সামনে। জানে এবার জোর ঝাড় খাওয়ার সময় আসন্ন, কেউ বাঁচাতে পারবে না আর ওকে। বিনা একদম ঝাড়ের নামে বৃন্দাবন পাঠিয়ে দেবেই আজ। কি যে দরকার ছিল এত ডায়েট করার? কথাগুলো ভাবতে ভাবতেই ডাক্তার চলে যাওয়ার পর বিনা সামনে এসে ভীষণ থমথমে গলায় বলে উঠল, তুমি কি চাও 10 বছর বাদে আমাদের ডিভোর্স হোক? কথাটায় পলাশ ঘাবড়ে গিয়েই বলল, এমা না না, এইসব কেন চাইতে যাব আমি? এটা শুনে বিনা সেই থমথমে গলায় বলল, তাহলে এখন থেকে আমি যা খেতে দেব তাই খেতে হবে তোমাকে। ওইসব ডায়েট কন্ট্রোল, স্যুপ, স্যালাড, গরম জলের কথা ভুলে যাও জাস্ট। আর যদি কিছু একটা সিরিয়াস হয়ে যেত কি করতাম আমি? মরে যেতাম তাহলে। কথাগুলো বলতে বলতে কেঁদেই ফেললো এবার বিনা। তখন পলাশ কিরকম অভিমানী গলাতেই বলে উঠল, আসলে সেদিন তুমি অত অভিকের সুনাম করছিলে বলেই আমি আর ঠিক সহ্য করতে পারলাম না, সেই জন্যই এই সব। কথাটা শেষ হতে এবার বিনা কিরকম উত্তেজিত হয়ে বলল, ওই বাজে স্বার্থপর লোকটার আর নাম নেবে না আমার সামনে। নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখে, আজ দেখা হয়েছিল আমার সাথে রাস্তায়, নিজের মুখে এইসব বলল গর্ব করে। ও তো তোমার নখেরও যোগ্য না। কথাগুলো এক নিঃশ্বাসে বলল বিনা। এইসব শুনে পলাশের মনে যেন অপার শান্তি। নিজের বউয়ের চোখে সেরা হওয়ার থেকে দামি আর কোনো কিছুই হয় না। ও সেই মুহূর্তে বিনাকে কেমন শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, আই লাভ ইউ, প্লিজ আর আমার সামনে অন্য কারোর সুনাম করো না। কান মাথা জ্বলে ওঠে আমার। এই কথায় বিনা নিজেও পলাশকে ভীষণভাবে আঁকড়ে ধরে বলল, একদম এই ভুলটা করব না কোনো দিন। আসলে তোমার মতন কেউ হয়ই না, তুমিই বেস্ট। আর তুমি জানো তোমার ভুঁড়িতে হাত বোলাতে আমার কতটা ভালো লাগে? ওরকম রুক্ষ সূক্ষ্ম কাঠের তক্তার মতন চেহারা করার কোনো দরকার নেই তোমার। কথাটা এবার পলাশের মুখে হাসি ফোটালো। পলাশ নিজেও এবার বলে উঠল, আসলে আমি শুধু তোমার কাছে বেস্ট থাকতে চাই। যাই হোক, কাল আমরা হোটেলে খেতে যাব আর তোমার কোনো পছন্দের সিনেমা দেখব। কি যেন বলে, ডেটিংয়ে যাব আমরা কাল, মেয়েকে নিয়েই। তুমি বলো না আমি রোম্যান্টিক নই? কাল দেখবে আমি কতটা রোম্যান্টিক হতে পারি। এই কথায় বিনা হেসে বলল, হয়েছে হয়েছে, এবার কিছু খেয়ে নাও। তুমি বলো কি খাবে, আমি সেটাই রান্না করে দেব আজ। এটা শুনে পলাশ কেমন লাফিয়ে উঠে বলল, একটু লুচি ভাজবে গো, সাথে সাদা আলুর তরকারি, জমিয়ে খাবো। এতদিন ওই স্যুপ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল। এই কথায় বিনা কেমন গলে জল হয়ে গেল যেন। মনে হলো আগের ওই হাসি খুশি ভোজন রসিক বরটা যেন ফিরে এসেছে আবার। ও সঙ্গে সঙ্গে বলে উঠল, এটা কোনো ব্যাপার, এক্ষুনি করে আনছি। সেদিন এরপর অনেক দিন বাদে পলাশদের বাড়ি থেকে গরম গরম লুচি ভাজার গন্ধ বেরিয়েছিল। আর সে পুরনো প্রেমটা আরেকবার নতুন করে জেগে উঠেছিল দুজনের। টক ঝাল মিষ্টি 10 বছরের দাম্পত্য জীবনে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।